কিন্তু বিচার যে কোর্টে বসে করা হলো, সেই কোর্টটা যে কনস্টিটিউট করা হলো, গঠন করা হলো, সেই কোর্টটাই আমি আইনের দৃষ্টিতে এবং মুক্তিযোদ্ধার দৃষ্টিতে, প্রথমত মুক্তিযোদ্ধার দৃষ্টিতে, দ্বিতীয়ত আইনের দৃষ্টিতে মনে করি এটা সঠিক না। আর সঠিক না হলে যে বিচার যে ট্রাইব্যুনালটাই সঠিক না, সেই ট্রাইব্যুনাল যত বিচারই করুক, একদিন না একদিন এটা প্রশ্ন উত্থাপিত হবে, কেন সঠিক না। এই ট্রাইব্যুনালটাতে এই নামে আরেকটা বিচার হয়েছে ৮ সনের পরে, যখন শেখ হাসিনা সরকার ক্ষমতায় ছিল, এবং বিচারটা হয়েছে ১৯৭১ সনের যুদ্ধ অপরাধীদের বিচার। এবং সেই যুদ্ধ অপরাধীদের বিচারটা কেন হয়েছে? ১৯৭১ সনে ১৬ই ডিসেম্বর ৯৩,০০০ পাক বাহিনী যখন সারেন্ডার করে, সেই সারেন্ডার পত্রে, ঘোষণাপত্রে লেখা ছিল, নিয়াজি যখন দস্তখত করে, জজ সিং অরোরার কাছে যখন তার রিভলভারটা সারেন্ডার করে এবং দস্তখত করে, সেখানে লেখা ছিল শুধু ৯৩,০০০ পাকিস্তানের সৈন্যের বিচার হবে না, বিচার হবে তাদেরকে যারা সহায়তা করেছিল, মুসলিম লীগ, জামাতে ইসলাম, নেজামে ইসলাম, আল বদর, রাজাকার, আল শামস, দালাল। ওই যে ৭১ সনে যেটা লেখা ছিল, যেটা বিভিন্ন কারণে যে বিচারটা হয় নাই, এবং মেনলি একজন ব্যক্তি যিনি এখন, যার বাড়িটা এখন ভেঙে ফেলা হচ্ছে, তার বাড়িটা একদম উড়াইয়া দেওয়া দরকার, এই দেশেই রাখার দরকার নাই। ৩২ নম্বরের বাড়িটা রাখাটা খুব খারাপ। কেন খারাপ আমি পরে বলবো এটা কেন খারাপ। এই লোকটাই আইসা বলল, আমি এদেরকে ক্ষমা করে দিলাম। এই ৭৩ সনেই কিন্তু এটা যুদ্ধাপরাধী ট্রাইব্যুনালটা হয়েছিল, ঠিক আছে, এটা হয়েছিল। এবং এসআর পাল ছিল সেই ট্রাইব্যুনালের ওই চিফ প্রসিকিউটর, সবিতা রঞ্জন পাল, ভারতবর্ষের বিখ্যাত লয়ার, এবং তার অ্যাসিস্ট্যান্ট ছিল ফকির শাহাবুদ্দিন এবং খন্দকার মাহবুব হোসেন। তারা কেউ আর এখন জীবিত নেই। সেইটা যে হয়েছিল, সেইটা হয়েছিল যুদ্ধ অপরাধীদের বিচার করার জন্য। একটা রাষ্ট্রে, দুই দেশে যুদ্ধ হয়েছে, গোলাগুলি হয়েছে। আমি নিজে পাঞ্জাবির বুকে গুলি টিপছি, শত শত পাঞ্জাবি মারা গেছে, আমরা মুক্তিযোদ্ধারা মারছি, পাঞ্জাবিরা ৩০ লাখ লোক মারছে। একটি যুদ্ধের একটা মহাসমুদ্র ছিল, রক্তের মহাসমুদ্র। ওইটা কি বলে, এটা ওইটাই হলো আসল যুদ্ধ। এটা তো কোনো যুদ্ধ না, ৫ই আগস্ট কোনো যুদ্ধ না, দুই পক্ষে কোনো যুদ্ধ হয় না, এটা একটা গণ-অভ্যুত্থান, গণতন্ত্রের জন্য। কাজে ওইটার বিচার দেখানো হয়েছে যুদ্ধ অপরাধীদের, যেখানে যারা আমার দেশে ৩০ লক্ষ লোককে হত্যা করতে সাহায্য করেছিল, ২ লক্ষ মা বোনের ইজ্জতের প্রতি যারা অসম্মান করেছিল, আমার দেশের শত শত বুদ্ধিজীবী, মুনির চৌধুরী, গিয়াসউদ্দিন আহমদ, জিসি দেব সহ, শহীদুল্লাহ কায়সার, ডক্টর আলিম চৌধুরী, ডাক্তার ছিল বইলা, চোখের ডাক্তার, চোখ তুল্লা হত্যা করছিল। সেই যে বুদ্ধিজীবী হত্যা করে বাঙালি জাতির সর্বনাশ করছিল, তাদের বিচার হয়েছিল এই কোর্টে। কাজে তাদের বিচার যে কোর্টে হয়েছে যুদ্ধপরাধী, এই বিচারটা এখানে হতে পারে না। এটা সবাই মনে না করলো, আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে, এবং সমস্ত মুক্তিযোদ্ধা ভোট দিয়ে দেখেন, বাংলাদেশে যত মুক্তিযোদ্ধা জীবিত আছে সবাই বলবে এই কোর্টে না। ১, ২ হইল, যিনি বরের মা তিনি হলেন কনের মা, এটা অবৈধ। আমাকে বর করা হলো আর কনে যাকে করা হলো, দুজনের মাই এক, এই বিয়াটা অবৈধ। এর কারণ হলো, যিনি চিফ প্রসিকিউটর জনাব তাজুল ইসলাম, উনি যুদ্ধ অপরাধীদের ডিফেন্সের লয়ার ছিলেন, আজকে তিনি হলেন প্রসিকিউটর। কাজে উনি যখন শপথ নিছেন যে আমি নিরপেক্ষ ভাবে আমি সবকিছু করব, রাগ অনুরাগ বিরাগের বশবর্তী না হইয়া আমি সবকিছু করব, একটা মানুষ হিসাবে এটা সম্ভব না। কারণ তিনি যার পক্ষে ডিফেন্স করছিলেন, তার অনেকগুলা লোকের ফাঁসি হয়েছে, এবং তিনি সেই দলের সদস্য। তিনি রাজশাহী ইউনিভার্সিটি শিবিরের নেতা ছিলেন, এবং রাজশাহী ইউনিভার্সিটি শিবির এবং ছাত্রলীগ বা ওই ছাত্রমৈত্রী যখন হত্যা হয়েছে, এটার আসামি ছিলেন উভয় পক্ষে। সানারানারা ছিল, বাদশারা ছিল, আবার শিবিরও ছিল। উনি সেই খুনেরও আসামি, উনি শিবির করতেন। যারা প্রসিকিউশনের সাহায্য করতে সব শিবিরের লোক। জজ কোন দলের আমি বলি না, জজকে আমি সালাম জানাই, কিন্তু যারা প্রসিকিউশন করছে এবং ডিফেন্সে ছিল সব হইল বরের মা এবং কনের মা একই। কাজে এইটা একটা প্রহসন। উনি না হইলেও চলতো, অন্য কাউকে এখানে প্রসিকিউটর করা যেত। এই কারণে আমি আরো বলিনি আপনাকে, শুনেন, নাইলে না কথা বলতে দিতে হবে, নাহলে ডাকেন না। আমি শেষ, আমি কথাটা বলে ফেলি। এই কারণে যদি কোনোদিন প্রশ্ন উঠে যে কোর্টেই সঠিক না, একটা শুধু রিট হবে, এটা হবেই গণতন্ত্র দেশে আসলে, সেটা বিএনপি ক্ষমতা আসুক আর যে আসুক, এই রিটটা যখন হবে সঠিক, হাইকোর্ট সুপ্রিম কোর্ট যখন হবে, এই রিটে বলে দিবে এই কোর্টটা সঠিক ছিল না। তখন কি যে সঠিক ছিল না যে কোর্ট, সেই কোর্টের বিচারটা কি সঠিক, জিনিসটা এই জায়গাতে চলে যেতে পারে বলে আমি আশঙ্কা করছি। আপনি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দুজন দর্শক আছে, আপনার কাছে একটু আসতে চাই। একজন দর্শক যে প্রশ্নটা করেছিল যে আমাদের দেশে কি সরকার চেঞ্জ হলে আইনও চেঞ্জ হয়ে যায়, তিনি এই প্রশ্নটা জানতে চেয়েছিলেন, সেটা উত্তর দিতে চাইবেন কিনা। এটা হলো কঠিন সত্য বলছেন, এটাই সত্য যে আজহার সাহেবের
আজহারুল ইসলামের মৃত্যুদণ্ড হয় শেখ হাসিনা থাকলে, আবার ইউনূস সাহেব থাকলে তার খালাস হয়ে যায়। মৃত্যুদণ্ড বাদ দিয়ে মুক্তি হয়। এরকম আরো অনেক আছে। শেখ হাসিনা থাকলে যে বাবর সাহেব, সালাম সাহেবদের মৃত্যুদণ্ড হয়, তারা আবার সরকার পরিবর্তন হলে হাইসে হাইসে জেলখানা থেকে বেরিয়ে আসে। তাই উনি যে কথাটা বলছে এটার মধ্যে বাস্তবতা আছে। সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিচার পরিবর্তন হয়। এবং আমি খুব সৌভাগ্য বা দুর্ভাগ্যক্রমে এমন একটা জায়গাতে আছি, গত 48 বছর যাবত বাংলাদেশের সর্বোচ্চ আদালত। আমি এখন সিনিয়র অ্যাডভোকেট বাংলাদেশে, সবার চেয়ে সিনিয়র। কামাল হোসেন স্যাররা, আমিরুল ইসলাম স্যাররা কেউ আসেন না, এখন আমরাই সিনিয়র। 78 বছর বয়স। আমি যে আইন দেখি হাইকোর্টে, সুপ্রিম কোর্টে, আল্লাহ মাফ করুক। এপিলেট ডিভিশন, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যেটা আছে, আল্লাহ মাফ করুক। যে দেশে বিচার নাই সেটা কোনো দেশ না। সার্বভৌমত্বের জন্য বিচার ব্যবস্থাটা হলো সবচেয়ে নেসেসারি কন্ডিশন। জুডিশিয়ারি, ন্যায় বিচার, এটা অনুপস্থিত। এটা আমি বলতে পারি না এই কারণে যে আমাকে বলবে যে ফজলুর রহমান এটা আমার এই দেশটা কেন সৃষ্টি করছিলাম আমি জানি না। আগে যদি আমি জানতাম যে এই দেশটা সৃষ্টি করলে 54 বছর পরে এই অবস্থা হবে, এটা তো কোনো দেশ না। শেখ হাসিনার আমলে যদি ফেসিজম কেউ বলেছিল আমি স্বীকার করব, আমিও বলছি। স্বৈরাচার ছিল, আমি স্বীকার করব। ইলেকশন ছিল না, লুট ছিল, স্বীকার করব। কিন্তু শেখ হাসিনার আমলে দেশ ছিল, এখন দেশও নাই। দিস ইজ নট এ কান্ট্রি। এটা কোনো দেশ না, এটা কোনো দেশ না। আমি আবারও বলতেছি, এটা কোনো আমার মুক্তিযুদ্ধের দেশ এটা না। এটাতে কেউ বিপদে পড়লে কে কোথায় যাবে কেউ জানে না। এটাতে কোনো নেতৃত্ব নাই, এটাতে কোনো আইন নাই, কোনো আদালত নাই, এটাতে কোনো জীবনের কোনো নিরাপত্তা নাই, মানুষের কোনো সম্মান নাই, কিচ্ছু নাই এখানে। এখানে মানুষ বাইচে আছে আল্লাহর রহমতের উপরে, নাহলে বাইচে থাকারও কথা না। ইচ্ছা করলে একদল লোক এই রাস্তায় বাইরে সব লুটপাট করতে পারে, কেউ আইসা বলবে না তোমরা কেন লুটপাট করো। ইচ্ছা করলে 10টা ছেলে একটা কলেজ থেকে বাইরে বা ইউনিভার্সিটি বাইরে গুলশানে যে কোনো বাসায় বলতে পারে তোমরা তো ফ্যাসিস্টের সহযোগী, তোমরা ঘর থেকে বাইরো, তো আমরা যা আছে দেখি তোমাদের বাসায় লোক আছে, স্বর্ণ মানে যা আছে সব লুট করবে। আর লুট করার সঙ্গে যদি মনে করে এত আফসোস মিটে নাই, তে ঘরের যে নারীরা আছে এরা টান্দা নিয়ে এলো, কেউ বলবে না কেন নারীকে সাথে নিয়ে যাও। এটা কোনো দেশ না ভাই। আমি কাউকে দোষ চাচ্ছি না, এটা আমার কপালের দোষ। আমি আপনার কাছে আরেকটি প্রশ্ন একটু রাখতে চাই যে এই যে রায়টা হলো, এটা রাজনৈতিক দলগুলো বললো যে এটা রাজনীতিবিদদের জন্য বা রাজনৈতিক দলগুলোর জন্য একটা শিক্ষা হয়ে থাকবে। মানে আপনার কি মনে হয় যে এখান থেকে শিক্ষা পেল রাজনীতি? তা তো নিশ্চয়ই। ইউনূস সাহেবের যে বলছে যে কেউ ওই বিচারের ঊর্ধ্বে নয়, এটা প্রমাণ হইলো। এই কথাটা যদি যারা ইউনূস সাহেব মনে রাখে, আমার চেয়ে খুশি আর কেউ বেশি হবে না। ও আর যারা আছে ওনার সঙ্গে, ওই বিদেশ থেকে যাইছে বিদেশি নাগরিক, বাংলাদেশের নতুন রবার্ট ক্লাইভ যারা, কালো রবার্ট ক্লাইভ যারা আইছে, মার্কিন নাগরিকরা, এরা যাতে বাপের বেটা হইলে বাংলাদেশে থাকে। এবং আমি তাদের ব্যাপারে বলি, যেমন ইউনূস সাহেব যেটা বলছে তোমরাও শিখো, কিন্তু আপনারাও শিখেন যে কেউ ওই বিচারের ঊর্ধ্বে না, এটা প্রমাণ হবে। এই দেশ কিন্তু শেষ হয়ে গেছে, আমি আপনাকে বললাম। কিন্তু একটা জিনিস, ইতিহাস তার গতিপথে এক ডাইরেকশনে কোনোদিনই চলে নাই কোনো ইতিহাস। 100 বছর পর্যন্ত মীর জাফরের পথে বাংলাদেশ চলছে, সেই লর্ড ক্লাইভ থেকে ধরে লর্ড কর্নওয়ালিস থেকে ধরে শেষ পর্যন্ত 100 বছর। কিন্তু 1857 সনে আইসাই বলছে মীর জাফর বিশ্বাসঘাতক, সিরাজউদ্দৌলা দেশপ্রেমী। ইতিহাস বদলে গেছে। ইয়াজিদ ইমাম হুসেনকে হত্যা করে 93 বছর পর্যন্ত উমাইয়ারা অপরছে, শুক্রবারে কি পরে খুতবা পড়ছে, আর সুলতান জিল্লুল্লাহ, সুলতান আর এই এরা হইলো হাশিমিরা হইলো অভিশপ্ত, মানে আমার নবীর বংশ। এখন কি আপনি মনে করেন যে ইয়াজিদেরা হইলো আর সুলতান জিল্লুল্লাহ আর নবীর বংশ, ইমাম হুসেনরা অভিশপ্ত? ইতিহাস একই পথে থাকে না। ইতিহাস থাকে সেই পথে যেটা সত্য। যারা সত্যের পথে চলে তাদের পক্ষে ইতিহাস থাকে। শেখ হাসিনার এই শাস্তিটা পাওয়ার অর্থ হইল শেখ হাসিনার মনে যাতে থাকে যে আমি 15 বছর কাজটা ভালো করিনি। আর ওই যে ফাঁসির কথা বলেন, আমার 3 জন ফাঁসির আমার দলের, বাবর সাহেব এবং সালাম সাহেব, 2জনেই নমিনেশন পাইছে, এবং নমিনেশন পাই এমপি হইলে 2জনেই মন্ত্রী হইব। এটা হলো পরিবেশের উপরে নির্ভর করে। হোয়ার দেয়ার ইজ পাওয়ার দেয়ার ইজ এভরিথিং। হাওয়া বদল হতে পারে এমন সম্ভাবনা দেখছেন। ইংরেজিতে একটা কথা আছে, ভিক্টরি হ্যাজ সো মেনি ফাদার্স, ডিফিট ইজ অরফেন। জয়ের অনেক বাপ আছে, পরাজয় হলো এতিম। যদি কোনো সময় ভিক্টরি আসে শেখ হাসিনা বা আওয়ামী লীগের, তখন দেখবেন কোনো কিছুই নাই।